7ই মে রাত 1:05 ভারত পাকিস্তানের মধ্যে হামলা চালায়। পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কুটলি, পাঞ্জাব ও পাকিস্তানে বহলপুর সহ মোট টার্গেটকৃত 9টি স্থান একদম বম দিয়ে উড়িয়ে দেয় ভারত। অপরদিকে ভারতের সেই হামলা জবাবে পাকিস্তান ভারতের পাঠানকোট, উদয়পুর সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাল্টাপাল্টি ভারত পাকিস্তান আক্রমণ চলমান অবস্থায় হঠাৎ 4 দিনের মাথায় যুদ্ধবিরতি হয়ে যায়। কি এমনটা হয়েছিল 9ই মে রাতে, যার কারণে 10ই মে সকালে উঠেই ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি ঘোষণা করতে হয়? নাকি আসলে পাকিস্তান ভারতের মধ্যে পারমাণবিক আক্রমণ করার পরিকল্পনা করতেছিল? নাকি ভারত পাকিস্তানের পারমাণবিক ঠিকানা কিরানা হিলসের মধ্যে আক্রমণ করেছিল? না ভারতের হামলায় পাকিস্তানের কিরানা হিলসের মধ্যে থাকা পারমাণবিক অস্ত্রের ক্ষতি হয়েছিল? না 9ই মে রাতে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়েছিল? না কি কারণে বা শুরু হয়েছিল ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণ? জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশারণ উপত্যকা, যাকে বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের মিনি সুইজারল্যান্ড, 22 এপ্রিল 2025, যখন কিনা এশিয়া মহাদেশের সেই মিনি সুইজারল্যান্ডে অপূর্ব সৌন্দর্য অনুভব করতেছিল সাধারণ দর্শনার্থীরা, ঠিক সম্ভবত দুপুর 2টার সময় 4 থেকে 6 জন সন্ত্রাসী প্রকাশ্যে এসে হামলা চালায় ঘুরতে আসা দর্শনার্থীদের ওপর। আবার কোনো নিউজ রিপোর্ট থেকে জানা যায় যে নির্দিষ্ট একটি ধর্মের উপর টার্গেট করে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। पूरी खालिद मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। আর সেই সন্ত্রাসী হামলায় নিরীহ 26 জন মানুষ মারা যায়। তার সঙ্গে সঙ্গে কিছু জনকে সেই সন্ত্রাসীরা ছেড়ে দেয়। তার মধ্যে একটি নারী ছিল যার স্বামীকে হত্যা করেছিল সেই সন্ত্রাসীরা। সেই নারীটি জিজ্ঞেস করে সন্ত্রাসীকে, আমার স্বামীকে হত্যা করেছেন তো এখন আমাকে হত্যা করুন। তখন সেই সন্ত্রাসীটি উত্তর দিয়ে বলেন, মোদিকে গিয়ে বলো। এই সন্ত্রাসী হামলায় মারা যাওয়াদের মধ্যে 24 জন ছিল বিভিন্ন প্রদেশ থেকে ঘুরতে আসা দর্শনার্থী। একজন ছিল নেপালি, আর একজন ছিল লোকাল কাশ্মীরি, যিনি কিনা সেই হামলা থামানোর চেষ্টা করেছিল। আর সেই 26 জনের মধ্যে প্রত্যেকেই ছিল পুরুষ। তাদের মধ্যে যেমন ছিল 26 বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল, যিনি কিনা পেহেলগামের সন্ত্রাসী হামলার মাত্র 6 দিন আগে বিবাহ করেছিলেন। তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে হানিমুনে এসেছিলেন পেহেলগামে, কিন্তু তার জীবনের সবথেকে শেষ দিনটি পরিণত হলো পেহেলগামে ঘুরতে আসা। এরপর অরুণাচল প্রদেশ থেকে আসা ভারতীয় বিমান বাহিনীর কর্পোরাল তাগে হেলিয়ংস আর গোয়েন্দা ব্যুরোর সেকশন অফিসার মনীষ রঞ্জন, যিনি কিনা তার পরিবার সহকারে ফ্যামিলি ট্যুরে এসেছিলেন পেহেলগামে। সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল দুপুর 2টা থেকে 2:30 মিনিট পর্যন্ত। ঠিক তারপর দুপুর 2:30 মিনিটে পুলিশ স্টেশনে ফোন করে মরে যাওয়া ভারতীয় নৌবাহিনীর স্ত্রী। উচ্চতা এবং খারাপ রাস্তার কারণে প্রায় 1 ঘন্টারও অধিক সময় লাগে ভারতীয় আর্মির সেই হামলার স্থানে উদ্ধার কার্যক্রম করার জন্য। সন্ত্রাসীরা হামলা কার্যক্রম শেষ করার পর তৎক্ষণাৎ সেই সন্ত্রাসীরা লুকিয়ে পড়ে জঙ্গলের মধ্যে। আশেপাশের লোকাল কাশ্মীরি এবং যেসব পর্যটকেরা সেই হামলার স্থান থেকে একটু দূরে ছিল, তারা আহত লোকদেরকে স্থানীয় হাসপাতালের মধ্যে নিয়ে যান। আর ভারতীয় আর্মি সেই সন্ত্রাসীদের ধরার জন্য অপারেশন চালু করে দেয় পুরো কাশ্মীরের মধ্যে। আর এর মধ্যে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে যায় পেহেলগামের সেই সন্ত্রাসী হামলার কথা। ঠিক সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে। তিনি সৌদি আরব সফর থেকে এক বিবৃতিতে বলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্পের কথা পুনরায় উল্লেখ করেন। আর সফর অতি তাড়াতাড়ি শেষ করে দেশে ফিরেন 23 এপ্রিল 2025। দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পেহেলগামের সেই সন্ত্রাসী হামলার স্থানে পাঠিয়ে দেন নরেন্দ্র মোদী। আর অমিত শাহ চলে যান পেহেলগামের সেই সন্ত্রাসী হামলার স্থানে। সেই স্থানে গিয়ে ইন্ডিয়ার যতগুলো ন্যাশনাল সিকিউরিটি অফিসার আছে তাদের সঙ্গে দেখা করেন এবং সন্ত্রাসীদেরকে ধরার জন্য অনুসন্ধান অভিযান চালু করেন। এরপর পেহেলগামের সেই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেন টিআরএফ। এই টিআরএফ তৈরি হয়েছিল জম্মু কাশ্মীরের আর্টিকেল 370 বাতিল হওয়ার কারণে। আবার অনেকেই অভিযোগ তোলেন যে পাকিস্তান ভিত্তিক লস্করে তাইবা সংগঠনের একটি শাখা এই টিআরএফ সেই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার মূল কারণ দেখিয়েছেন আর্টিকেল 370 বাতিল হওয়ার পর 85,000-এরও অধিক বসতি স্থাপন করা হয়েছে কাশ্মীরের মধ্যে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের বিরুদ্ধে ঘোর পদক্ষেপ নিতে শুরু করেন। তাদের মধ্যে প্রথমেই ছিল 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেন। একই সঙ্গে সীমান্ত চৌকিয়াটারি বন্ধ করেন। তার সঙ্গে সঙ্গে আরও অনেক পদক্ষেপ নেয় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর ঠিক পাকিস্তান ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একইভাবে শুরু করেন। যেমন পাকিস্তান সিমলা চুক্তি সহ সকল প্রকার দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দলীয় বৈঠক ডাকেন এবং সেই বৈঠকের মধ্যে সকল দলগুলি পূর্ণ সমর্থন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেন ভারত সরকারের যে কোনো পদক্ষেপকে আমরা পূর্ণ মাত্রায় সমর্থন করি। অপরদিকে পাকিস্তান জানান যে সিন্ধু নদীর জল চুক্তি স্থগিতে যে ভারত সিদ্ধান্ত নিয়েছে এর জন্য মধ্যস্থতা করার জন্য পাকিস্তান বিশ্ব ব্যাংকের মধ্যে যাবে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিবিসি দেওয়া এক বিবৃতিতে বলেন ভারত যদি সিন্ধু জল চুক্তি নিয়ে বড় পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান সেই সিদ্ধান্তকে যুদ্ধ হিসাবে গণ্য করবে। একই দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন ইরান। এরপর 25শে এপ্রিল টিআরএফ জঙ্গি সংগঠন জানায় পেহেলগাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করা যে একটি পোস্ট করা হয়েছিল তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সেই পোস্ট তাদের সংগঠন থেকে করা হয়নি। তার সঙ্গে সঙ্গে তারা ভারতীয় সাইবার পেশাদারদের দিকে অভিযোগ তোলে। অপরদিকে জম্মু কাশ্মীরের প্রশাসন পেহেলগাম হামলার সন্ত্রাসীদের 3টি স্কেচ ছড়িয়ে দেয় জনসাধারণের মাঝে এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেয় এদের মধ্যে যে কোনো এক সন্ত্রাসীকে ধরে দিতে পারলে তাকে 20 লক্ষ টাকায় পুরস্কৃত করা হবে। তার সঙ্গে সঙ্গে ভারতীয় সিকিউরিটি এজেন্ট থেকেও একটি ফটো ছড়িয়ে দেওয়া হয়। এরপর ভারতীয় সিকিউরিটি এজেন্ট জানায় আসিফ শেখ, সলেমান শেখ, আবু তালহা এই সন্ত্রাসীগুলো পেহেলগাম হামলা বাদ দিয়েও আরও অনেক হামলার সঙ্গে জড়িত ছিল। এরপর ভারতীয় অনেক অনুসন্ধান সোর্স থেকে জানিয়েছেন যে সলেমান শেখ, যিনি কিনা পেহেলগাম হামলার মুখপাত্র ছিল, তিনি ছিলেন পাকিস্তানের স্পেশাল ফোর্সের একটি প্যারা কমান্ডো। আর কোনো ইন্টেলিজেন্স সোর্স আবার এটাও বলেছিল 16 এপ্রিল পাকিস্তানের আর্মি কমান্ডো যে একটি বক্তব্য দিয়েছিলেন পাকিস্তানের জনসাধারণের মাঝে। এই বক্তব্য শোনার পর ভারত সরকারকে যে কোনো সন্ত্রাসী হামলার জন্য পদক্ষেপ নিতে হতো। অপরদিকে অনেক সোর্স থেকে ধারণা করা যায় যে পেহেলগামে সেই হামলার সঙ্গে জড়িত ছিল কাশ্মীরের 2জন ছেলে আদিল আহসান, যারা কিনা 2018 সালের দিকে ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল। আর অনেক সোর্সের মতে পাকিস্তানে গিয়ে তারা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করে আর সম্পর্ক তৈরি করার পর তারা একটার পর একটা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে ভারতের মধ্যে। এবার 25শে এপ্রিল সেই 2জন কাশ্মীরের সন্ত্রাসীর বাড়ি বম দিয়ে উড়িয়ে দেয় ভারতীয় আর্মি। 29শে এপ্রিল ভারত সরকার তাদের দেশের সকল বাহিনীদেরকে নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকের মধ্যে ভারত সরকার তাদের সামরিক বাহিনীকে পুরোপুরি ক্ষমতা প্রদান করেন, যা এক কথায় বলতে বোঝায় নির্দ্বিধায় তারা যে কোনো পদক্ষেপ নিতে পারবে। এরপর 4 মে পাকিস্তান সরকার পাকিস্তান শাসিত কাশ্মীরের সীমান্তের আশেপাশে সকল মাদ্রাসাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। দিনকে দিন ভারত পাকিস্তানের পরিস্থিতি যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাচ্ছিল। এরপর 7 মে রাত 1টা 5 মিনিটে ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায়। সেই অভিযানে ভারত পাকিস্তানের মধ্যে বহালপুর, মুরিদকে, মুজাফরবাদ, কুটলি এবং শিয়ালকোট সহ মোট টার্গেটকৃত 9টি স্থানের মধ্যে হামলা চালায় ভারত। আর সেই হামলার পর ভারত দাবি করেন যে 9টি স্থানের মধ্যে ভারত হামলা চালিয়েছিল সেই 9টি স্থান হচ্ছে জঙ্গিবাদের মূল কেন্দ্রবিন্দু। 1 নম্বর বাহালপুর, জয়সে মোহাম্মদের প্রতিষ্ঠানের মধ্যে ভারত হামলা চালায় আর সেই হামলার মধ্যে 38 জনকার প্রাণ চলে যায়। আর সেই হামলার পর ভারত দাবি করেন যে এই প্রতিষ্ঠানের মধ্যে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের মালিক মাসুদ আজহার, যিনি কিনা 1994 সালে পাকিস্তান থেকে ভারত শাসিত কাশ্মীরের মধ্যে অবৈধভাবে আসার কারণে কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর কাছে অ্যারেস্ট হন। এরপর 1999 সালে তাকে মুক্ত করার জন্য IC-840 কান্দাহার বিমানটি হাইজ্যাক করে তার শুভাকাঙ্ক্ষীরা। বিমান হাইজ্যাক করার পর তার শুভাকাঙ্ক্ষীরা বিমানের সকল যাত্রীদেরকে নিরাপদভাবে ফিরিয়ে দেওয়ার জন্য এই মাসুদ আজহারকে ডিমান্ড করে। আর ভারত সরকার সেই বিমানে ভ্রমণ করা সকল যাত্রীর নিরাপত্তার জন্য এই মাসুদ আজহারকে ছেড়ে দেয়। আর সেই বিমান হাইজ্যাক করেছিল তার এই ছোট ভাই রৌফ আজহার। ভারত থেকে ফিরে আসার পর মাসুদ আজহার জয়সে মোহাম্মদ নামের এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। এরপর 2001 সালের শ্রীনগরের বিধানসভার চত্বরে হামলা, তারপর 2001 সালের দিল্লির সংসদে হামলা,
2008 সালে মুম্বাই হামলা, 2016 সালে পাঠানকোট হামলা, এরপর 2019 সালে পুলওয়ামা হামলা, এই সবগুলো হামলা পরিচালনা করা হয়েছিল এই প্রতিষ্ঠানের মধ্যে, এই বলে দাবি করেছেন ভারত সরকার। এরপর ভারত শাসিত কাশ্মীরের বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফ্ফরবাদের সাওয়াইনালা ক্যাম্পের মধ্যে হামলা চালায় ভারত। এটি হচ্ছে লস্কর তাইবা সন্ত্রাসী গ্রুপের ট্রেনিং সেন্টার। 21 অক্টোবর 2024 সোনমার্গের সন্ত্রাসী হামলা, 25 অক্টোবর 2024 জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা, এমনকি 22 এপ্রিল 2025 পেহেলগামের সন্ত্রাসী হামলার পরিচালনা করা হয়েছিল এই ক্যাম্পের মধ্যে। এরপর মুজফ্ফরবাদের সৈয়দনা বিল্লাল ক্যাম্প, যেখানে জয়সে মোহাম্মদ প্রতিষ্ঠানের সকল সন্ত্রাসীদেরকে বম তৈরি করে ট্রেনিং এবং জঙ্গলের মধ্যে কিভাবে সার্ভাইভ করে বেঁচে থাকতে হবে তার ট্রেনিং, তার সঙ্গে সঙ্গে গুলি করার ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আর সেইখানের মধ্যেও ভারতীয় আর্মি হামলা করে। এরপর ভারত শাসিত কাশ্মীরের বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে গোলপুর ক্যাম্প কুটলি লস্করে তাইবার একটি গ্রুপ, যেখান থেকে 20 এপ্রিল 2023 সালের পুঞ্চ অ্যাটাক, এমনকি 9 জুন 2024 ডিএসএ হামলা করেছিল এই গ্রুপে সন্ত্রাসীরা। আর সেইখানের মধ্যে হামলা করে ভারতীয় আর্মি। এরপর ভারত শাসিত কাশ্মীরের বর্ডার থেকে 9 কিলোমিটার দূরে বারানালা ক্যাম্প ভীমবার, যেখানে সন্ত্রাসীদেরকে বম তৈরি করার ট্রেনিং দেওয়া হয়, আর সেইখানের মধ্যে হামলা করে ভারতীয় আর্মি। তারপর ভারত শাসিত কাশ্মীরের বর্ডার থেকে 13 কিলোমিটার দূরে আব্বাস ক্যাম্প কুটরি লস্করে তাইবার আরেকটা গ্রুপের ট্রেনিং দেওয়া হয়, আর সেইখানের মধ্যেও ভারতীয় আর্মি হামলা করে। এরপর ভারতীয় বর্ডার থেকে 6 কিলোমিটার দূরে শিয়ালকোটের ফয়জাল ক্যাম্প, আর সেইখানের মধ্যে হামলা করে ভারতীয় আর্মি। এরপর ভারতীয় বর্ডার থেকে 12 কিলোমিটার দূরে শিয়ালকোটের মধ্যে অবস্থিত হিজবুত মুজাহিদের সব থেকে বড় ট্রেনিং সেন্টার, আর সেইখানের মধ্যে হামলা করে ভারতীয় আর্মি। ঠিক এরপর ভারতীয় বর্ডার থেকে 19 কিলোমিটার দূরে মার্কাজ তাইবা মুরিদকে ক্যাম্প, যেই ক্যাম্পের মধ্যে মুম্বাই অ্যাটাকের সন্ত্রাসীদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, আর সেইখানের মধ্যে হামলা করে ভারতীয় আর্মি। এই যে 9টি স্থানের মধ্যে হামলা করেছিল ভারতীয় আর্মি পাকিস্তানের মধ্যে, সেটি একসঙ্গে হামলা করেছিল। আর যেই 9টি স্থানের মধ্যে হামলা করেছে ভারতীয় আর্মি, আর যেই নামগুলো আমরা বলেছি এগুলো কিন্তু মন গড়া না, এগুলো ভারতীয় আর্মি প্রকাশ করেছে। 9 terrorist camps were targeted and successfully destroyed. অপারেশন সিন্দুর অভিযানের কারণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক এরপর পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ভারতের 26টি স্থানকে টার্গেটকৃত করে ড্রোন হামলা চালায়, কিন্তু সেই ড্রোনগুলো টার্গেটকৃত স্থানের মধ্যে পৌঁছানোর আগেই 90% ড্রোনকে ভারতের প্রতিরক্ষা বাহিনী আকাশপথেই ধ্বংস করে ফেলে। এদের মধ্যে সেই 10% ড্রোন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নাগালে আসার আগেই ভারতের কিছু কিছু জায়গার মধ্যে হামলা চালায়। যেমন ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার মধ্যে বেশ কিছু বেসামরিক স্থাপনের মধ্যে হামলা চালায় সেই ড্রোনগুলো। সেই হামলার কারণে 16 জন বেসামরিক মানুষ মারা যায়। আর সেই হামলার প্রতিবাদে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা করে। এরপর ভারত পাকিস্তান পাল্টাপাল্টি যুদ্ধ চলমান থাকা অবস্থায় কি এমনটা হয়েছিল 9 মে রাতে, যার কারণে 10 মে যুদ্ধবিরতি করতে হলো, নাকি ভারত পাকিস্তানের পারমাণবিক ঠিকানা কিরিনা হিলসের মধ্যে আক্রমণ করেছিল? ঠিক কী কারণে ভারত পাকিস্তান যুদ্ধের 4 দিনের মাথায় যুদ্ধবিরতি হলো তা এখনও ভালো করে জানা হয়নি। আর এখনও এটাও ভালো করে জানা হয়নি ভারত কি আদৌ পাকিস্তানের পারমাণবিক ঠিকানা কিরিনা হিলসের মধ্যে আক্রমণ করেছিল, ঠিক এটাও ভালো করে এখনও জানা হয়নি। কিন্তু 10 মে সকালবেলা ডোনাল্ড ট্রাম্প তার একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর ভারত পাকিস্তান পূর্ণ ও তৎক্ষণাৎ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পর ভারত পাকিস্তান দুদেশেই যুদ্ধবিরতিতে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এক প্রেস ব্রিফিংয়ে বলেন, শনিবার 5টা থেকে স্থল, বিমান, নৌবাহিনী পাকিস্তানের দিকে সকল ধরনের গুলি চালানো বন্ধ করে দেবে। আর একই সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জানান যে ভারত পাকিস্তান তৎক্ষণাৎ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এভাবেই ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি হয়ে যায়।